শ্রদ্ধেয় সভাপতি এই সভায় দীর্ঘক্ষণ ধরে বলছেন বাম এবং কংগ্রেসের নেতৃত্বরা আমার আগে বলেছে আমাদের প্রাক্তন ছাত্র নেতা অভিবাদ এছাড়াও এখানে উপস্থিত আছে এই অঞ্চলের মানুষ এবং যে সকল মানুষ এই মাইক্রোফোনের মাধ্যমে আমাদের কথা শুনতে পাচ্ছেন তাদের সকলকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাই। নিশ্চিতভাবে আমার আগের বক্তারা যা বলেছে তা নতুন করে সেগুলোকে রিপিটেশন করে বারবার বলে এক কথা আপনাদেরকে বলতে চাই না, কিন্তু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে অষ্টাদশ লোকসভা নির্বাচনের গুরুত্ব কোথায়। দীর্ঘ এতদিন এত বছর লড়াই করে আমাদের ভারতবর্ষের মানুষ ব্রিটিশ সাম্রাজ্যবাদকে উৎখাত করে যখন 1947 সালে স্বাধীনতা পেয়েছিল, তার পরবর্তীকালে 1952 সালে আমাদের দেশের প্রথম সাধারণ নির্বাচন, যেই সাধারণ নির্বাচনের সময় থেকে আমরা দেখছি ভারতবর্ষের যে কোনো 21 বছরের ঊর্ধ্বের মানুষ তারা ভোট দিতে পারে। তার পরবর্তীকালে সেই 21কে 18 করা হয়। কিন্তু এই যে গণতান্ত্রিক অধিকার, আপনার যে অধিকার, যেই সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে, এই অধিকারকে নষ্ট করার জন্য আজকে বিজেপি রাস্তায় নেমেছে। আমরা যখন বলছি যে মানুষ এত লড়াই করে এত সংগ্রাম করে সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থা তৈরি করেছিল, আমরা দেখছি বিজেপি সাধারণ মানুষ তাদের অধিকারকে ছিনিয়ে এনে কোথাকার রানী কোথাকার রাজা তাদেরকে লোকসভায় প্রার্থী করছে। এখান থেকে স্পষ্ট যে বিজেপির অভিমুখটা কি আছে, ওরা কি চাইছে। আমি নিজে একজন কলোনির ছেলে, আমার যাদবপুরে বাড়ি, আমি তাই জানি যে কলোনিতে কিভাবে এই মানুষগুলো তারা জমি পেয়েছিল বাম সরকারের সময়, তারা অধিকার পেয়েছিল বাম সরকারের সময়, কিভাবে কলোনির মানুষকে ক্ষমতায়নের মতো জায়গায় পৌঁছে দিয়েছিল বাম সরকার। আমি নিজে চোখে সেগুলো আমাদের দাদুদের থেকে বাবাদের থেকে শুনেছি এবং পরবর্তীকালে সেই অঞ্চল আমার বাড়ির অঞ্চলের থেকে আরো বিভিন্ন মানুষের থেকে শুনেছি। কে সুজন চক্রবর্তী আমাদের বামফ্রন্টের প্রার্থী, জাতীয় কংগ্রেস সমর্থিত প্রার্থী। এই সুজন চক্রবর্তী আমাদের যাদবপুরের সাংসদ ছিল, যাদবপুরের বিধায়ক ছিল, বারুইপুরের বিধায়ক ছিল। দীর্ঘদিনের সংসদীয় রাজনীতিতে তার একটা অভিজ্ঞতা আছে। দিনের পর দিন কখনো বিধানসভায় কখনো লোকসভায় আমার আপনার হয়ে উনি সংসদের অভ্যন্তরে বিধানসভার অভ্যন্তরে কথা বলেছে। কোনোদিন তাকে দেখিনি সাংসদ হয়ে গিয়ে কোন ভিডিওতে, নারদার ভিডিওতে টাকা নিচ্ছে, টাকা নিয়ে আবার থ্যাংক ইউ বলছে, যেটা আপনাদের এখানে তৃণমূলের প্রার্থীর ক্ষেত্রে আমরা দেখেছি। আপনি দেখেননি যে তৃণমূলের প্রার্থী আজকে ভোট চাইতে আসছে, সারা বছর তাকে দেখা যায় না। 15 বছর উনি এখানকার এমপি ছিলেন, 15 বছর এমপি থেকেও 15 দিন উনি লেনিনগড়ের মানুষের জন্য কোনো কথা বলেছে বলে আপনারা শুনেছেন কিনা আমি জানি না, আমি অন্তত শুনিনি। এই সৌগত রায়, যাকে আমি জানতাম শিক্ষক মহাশয়, কলেজে পড়াতো আশুতোষ কলেজে, আমি কোনদিন ভাবিনি যে সৌগত রায়ও নারদার ভিডিওতে টাকা নেবে। আমি কখনো ভাবিনি সৌগত রায় বলবে যে যারা নাকি প্রতিবাদ করছে, তৃণমূলের বিরুদ্ধে যারা খারাপ কথা বলছে, তাদের চামড়ায় দিয়ে চটি বানাবো। এখান থেকে স্পষ্ট যে সৌগত রায়ও বুঝতে পারছে যে মানুষ কোন দিকে তার মন যাচ্ছে। 2014 সালের কথা বলছিলাম না, 2014 সালে যখন লোকসভার নির্বাচনে নরেন্দ্র মোদী দেশের ক্ষমতায় আসছে, সে সময় নরেন্দ্র মোদী কি বলেছিল, বছর বছর 2 কোটি করে বেকারের চাকরি হয়। বছর বছর 2 কোটি করে চাকরি মানে 10 বছরে 20 কোটি বেকারের চাকরি হওয়ার কথা। অর্থাৎ এদেশে 543টা লোকসভা কেন্দ্র আছে, 543কে আপনি যদি 20 কোটিকে দিয়ে ভাগ করেন, এখনকার দিনে তো সবার কাছে মোবাইল ফোন আছে, মোবাইল ফোনের ক্যালকুলেটর আছে, ও ক্যালকুলেটর খুলে আপনি দেখুন 20 কোটি ভাগ 543 হয় হচ্ছে 3,68,000। তাহলে দমদম লোকসভা কেন্দ্রে 3,68,000 লোক বিজেপি সরকারের থেকে চাকরি পাওয়ার কথা 10 বছরে। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল 2011 সালে ক্ষমতা আসার সময় বছরে 2 লক্ষ বেকারের চাকরি হয়। 2 লক্ষ বেকারের চাকরি মানে 26 লাখ বেকারের চাকরি হওয়ার কথা 13 বছরে। তার মানে আপনি 26 লাখকে পশ্চিমবাংলার 294টা বিধানসভা কেন্দ্র আছে ভাগ করুন, দেখবেন কত হচ্ছে 8,800 লোক এই খড়দা বিধানসভায় চাকরি পেয়েছে।
যে বিজেপি ক্ষমতায় এলে 15 লক্ষ টাকা নাকি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। 15 লাখ টাকা ছেড়ে দিন, 15 টাকা দিতে পারেনি। বরং আমরা কি দেখেছি? আমরা দেখেছি রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল, এমনকি সাধারণ মেহনতি মানুষ যে কেরোসিনকে জ্বালানি হিসেবে ব্যবহার করে, সেই কেরোসিনের দাম আজকে 100 ছাড়িয়ে চলে গেছে। এই ছেলেপুলেরা খেলা দেখছে, আইপিএল এ খেলা হচ্ছে, বিরাট কোহলি ব্যাট করছে। বিরাট কোহলিও লজ্জা পেয়ে যাবে। বিরাট কোহলিও এত তাড়াতাড়ি 100 করতে পারবে না যত তাড়াতাড়ি পেট্রোল, ডিজেল, কেরোসিন 100 চলে যেতে পারে। এটাই হচ্ছে আজকের ভারতবর্ষ। যেই ভারতবর্ষ আমরা জানতাম যে স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করেছিল, যে স্বাধীন দেশের জন্য, যে দেশের সরকার আমার আপনার জীবন জীবিকার কথা ভাববে, যে দেশের সরকার আমার আপনার অন্য বস্ত্র বাসস্থানের কথা ভাববে, এখন অন্য বস্ত্র বাসস্থানের কথা ভুলে দিয়ে জাত পাতের মধ্যে বিভাজিত করা হচ্ছে। যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনি যখন সকালবেলা দোকানে গিয়ে সবজি কিনতে যান, আলু কিনতে যান, পটল কিনতে যান, পেঁয়াজ কিনতে যান, আপনি যদি জয় শ্রীরাম বলেন, আলুর দামটা কি কমে যায়, পটলের দামটা কি কমে যায়? যদি কমে যে থাকতো আপনি জয় শ্রীরাম বলুন, আপনি বিজেপিকে ভোট দিন, অসুবিধা নেই। কিন্তু বাস্তব অভিজ্ঞতা, আপনি জয় শ্রীরাম বললে, আপনি বিজেপি জিন্দাবাদ বললে পেট্রোলের দাম কমে না, ডিজেলের দাম কমে না, আমার আপনার আয় কমে যায়। গত 10 বছরে আমি এমনি গরিব হয়েছি, কোটি কোটি ছেলেমেয়ে কর্মসংস্থান হারিয়েছে। যে মানুষ কারখানায় কাজ করত, যে মানুষ অফিসে যেত, 8টা-10টা ডিউটি করত, সেই মানুষ আজকে সবজি বিক্রি করছে রাস্তায়, খালের ধারে, পুকুরের ধারে, বাজারে মাছ নিয়ে, সবজি নিয়ে তাদেরকে বসতে হচ্ছে। আর তৃণমূলের নেতারা, বিজেপির নেতারা, যারা এলাকায় বিড়ি খেত, যাদের সিগারেট খাওয়ার পয়সা ছিল না, একটা বিড়ি 3 বার দিয়ে খেত, ও দেখবেন বড় বড় ফিল্টার ইউজ খাচ্ছে, মালবড় খাচ্ছে। যে তৃণমূলের নেতারা আগে ভাঙা সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো, চেন পড়ে যেত, দুপা গেলে চেন পড়ে যেত, ও দেখবেন স্কর্পিও ঘুরে বেড়াচ্ছে, কালো স্কর্পিও। কার টাকা? আমার আপনার টাকা। আমি আপনি যে টাকা উপার্জন করি, সকালবেলা ঘুম থেকে উঠে রাত মেঝে পেটে কিছু খাওয়ার দিয়ে আপনি বেরিয়ে পড়েন কর্মসংস্থানের জন্য, আপনি উপার্জন করেন, মাথার ঘাম পায়ে ফেলেন, আর সেই টাকা তৃণমূল নেতারা, বিজেপির নেতারা লুট করছে। লুট করে এখন ভোটের আগে লেখা কান্না কাটছে। বলছে তৃণমূল কি বলছে? বলছে দিল্লির সরকার, বিজেপির সরকার নাকি কেন্দ্রের সরকার, ওরা নাকি 100 দিনের টাকা আটকে দিচ্ছে। আরে যখন কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল, রাজ্যে বামফ্রন্ট ছিল, আমরা যে সরকারকে বাইরে থেকে সমর্থন করতাম, সেই ইউপিএ 1 সরকারের সময় আমরা 100 দিনের কাজের প্রকল্প দেখেছিলাম। আমরা দেখেছিলাম গরিব মেহনতি মানুষকে 100 দিনের কাজের নিশ্চয়তা দিয়েছিল সেই সরকার। আর তৃণমূল নেতারা সেই 100 দিনের কাজের টাকা লুট করে কেউ ব্যাংকক, কেউ দিল্লি, কেউ বম্বে, কেউ আমেরিকা চলে যাচ্ছে। আর গরিব মানুষ, মেহনতি মানুষ, প্রান্তিক মানুষ সে হাহাকার একটা পরিস্থিতির মধ্যে পড়ে আছে। টাকা লুট করছে তৃণমূল নেতারা, ওদিকে বিজেপি টাকা আটকে দিচ্ছে। আমরা বলছি যে মানুষ 100 দিনের কাজ করেছে, সেই মানুষের 100 দিনের কাজকে 200 দিনে রূপান্তরিত করার জন্য সুমন চক্রবর্তীরা এবার লোকসভা নির্বাচনে এই অঞ্চল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে, যাতে এখানকার বেকার ছেলে মেয়েরা চাকরি পায়। কেউ চাকরি হবে না। আগে তো বছর বছর এসএসসি হতো, পিএসসি হতো, টেট হতো। আমার কথা যারা শুনতে পাচ্ছেন, তাদের বাড়িতে ছেলে মেয়ে আছে, অনেকে মাঝ বয়স হয়ে গেছে, অনেকে বাম সরকারের সময় চাকরি পেয়েছে, বাম সরকারের সময় তারা রিটায়ারমেন্ট পেয়েছে। তাদের স্বচ্ছভাবে নিয়োগ হতো, দেখা হতো না কে কংগ্রেস, কে সিপিএম, কে তৃণমূল, কে বিজেপি, কে অন্য কোনো দল। যার মেধা আছে, যে লিখেছে, সে চাকরি পাবে। আর এখন খাতা পাতার বালাই নেই। এখন তৃণমূল বলছে সিপিএম মামলা করেছে বলে নাকি চাকরি চলে গেল। আরে বাবা, তুমি চাকরি দেবে, পরীক্ষা দিল রাম, আর তুমি চাকরি দেবে ফ্রেন্ডকে, তো মামলা করবে না সিপিএম? আজব কথা। আজকে আপনার ছেলেটা যদি 100-র মধ্যে 20 পায় অঙ্কে, আপনি কি করবেন? আপনি স্কুলে যাবেন, আপনি স্কুলে গিয়ে টিচারকে বলবেন যে খাতাটা দেখি, আমার ছেলের খাতা, আমার মেয়ের খাতাটা দেখি।
সে কি লিখেছে আমি দেখতে চাই, যে কেন সে 100-র মধ্যে 20 পেল। আপনাকে খাতা দেখিয়ে দেবে, আপনি বুঝতে পারবেন। যদি লিখে থাকে, যদি ঠিক লিখে থাকে, তাও নাম্বার না দিয়ে থাকে, আপনি চ্যালেঞ্জ করবেন খাতা। আর যদি গিয়ে দেখেন যে না লেখেনি, আপনি চুপ করে যাবেন। কিন্তু খাতাটাই ছুড়ে দিয়েছে, খাতাই করে দিয়েছে। এর মধ্যে অনেক ছেলে মেয়ে আছে যারা হয়তো সত্যি পরীক্ষা দিয়েছিল, তারা হয়তো যোগ্য, কিন্তু তৃণমূলের ওই চোরচিটিংবাজদের বাঁচাতে হবে। যারা সৌভাগ্যকে ভোটে জেতায় বছর বছর, যারা ছাপ্পা করতে যায় পঞ্চায়েতের সময়, পৌরসভার সময়, লোকসভার সময়, বিধানসভার সময়, সেই ছেলে মেয়েগুলো যাতে, সেই তৃণমূলের দুর্বৃত্ত যে বাহিনী, এরা যাতে কোনোভাবে কেস খেয়ে না যায়, তার জন্য খাতা সরিয়ে দিয়েছে। আর এই ছেলে মেয়েগুলো যদি এই তৃণমূলের হয়ে ছাপ্পা না করায় ছেলেগুলো, তাহলে তো তৃণমূলের পক্ষে নির্বাচনটা পার করা সম্ভব হবে না। ওরা বুঝে গেছে যে পঞ্চায়েতের নির্বাচন নয়, মিউনিসিপ্যালিটির নির্বাচন নয়, এটা লোকসভার নির্বাচন। কেন্দ্রীয় বাহিনী থাকবে, যদি তৃণমূল বাড়াবাড়ি করতে আসে, ও আসবে সুস্থভাবে, ফিরবে হাতে ব্যান্ডেজ নিয়ে, আর ওখানে হাসপাতালে বেড বুক করে আসতে হবে। আমরা বলেছি, আমরা সিপিআইএম কেন্দ্রীয় বাহিনী কাজ করবে, মানুষ নিজের যাকে খুশি তাকে দেবে। এর মধ্যে যদি তৃণমূলের কেউ ভেবে থাকে যে এসে সিপিএম কে মারবো, এসে ছাপা মারবো, সেই ছেলেগুলোকে বলি যে এবার যদি ভেবে থাকো যে আসবো ছাপা মারবো চলে যাবো, তাহলে আগে প্রাইভেট হোক বা সরকারি হোক, হাসপাতাল, নার্সিং হোম, আগে বেড বুক করে আসবে। কারণ আসবে সুস্থভাবে, ফিরবে অসুস্থ হয়ে। এটাই সিপিআইএম, এটাই 24 সালে আমাদের মনে। কোনো ছেড়ে কথা হবে না। ইট মারলে পাটকেল খেয়ে বাড়ি যেতে হবে। কারণ আমরা নিশ্চিত, আমরা যে লড়াইতে নেমেছি, এই লড়াই আমরা জিতবো। খালি মার্জিন কত হবে, এই লেনিনগ্রাডের মানুষ আমাদের কত মার্জিনে জিতাতে পারে। কারণ সুজন চক্রবর্তী যে জিতছে, এটা আমি বলছি না, এ তো সাধারণ এলাকায় তৃণমূল বলছে। যারা সৌগতরার সাথে ঘুরে বেড়ায়, যারা বিজেপির প্রার্থীর সঙ্গে ঘুরে বেড়ায়, তারা বলছে যে দমদমে কুজন নয়, দমদমে সুজন চাই, কোন কুজন নয়, সুজন। তাই সার্বিকভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে আমাদের বুঝতে হবে আমাদের দেশ, আমাদের রাজ্য আজকে ভালো অবস্থায় নেই। আমরা দেখতাম সিপিএম এর সময়, কংগ্রেসের সময় দেখেছি যে যারা লাল ঝান্ডার পার্টি, তারা কি করত, মানুষের কাছে গিয়ে গিয়ে কৌটো নাড়াত। কেউ ব্যঙ্গের সুরে বলতো যে এরা ভিখারি পার্টি। আমরা বলি হ্যাঁ, আমরা ভিখারি পার্টি। আমরা মানুষের থেকে অর্থ নিয়ে, সেই অর্থ দিয়ে আমরা লড়াই সংগ্রাম সংগঠিত করি। আমরা এরকম ইলেকট্রাল বন্ডের মাধ্যমে ওই 6,000-1600 কোটি টাকা নিয়ে জিনিসের দাম বাড়িয়ে দেবো। এই রাজনীতিতে সিপিআইএম বিশ্বাস করে না। তাই সিপিআইএম সেই পার্টি, যেই পার্টি মামলা করলো ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে। সিপিআইএম সেই পার্টি যারা বললো যে আসলে এই কোটি টাকা যে আসছে, এই তৃণমূল দেখবেন ফ্ল্যাগ লাগিয়েছে, ফেস্টুন লাগিয়েছে, দেখবেন চারিদিকে অনেক ফ্ল্যাগ, অনেক ফেস্টুন। সিপিএম এর থেকে হয়তো বেশি, কারণ এই টাকা কার টাকা? সিপিএম এর টাকা হচ্ছে একদম সাদা টাকা, আপনি আমি যে টাকা দিয়েছি ওই টাকা। আর ওদের টাকা হচ্ছে আপনার কাছ থেকে লুট করে নেওয়া, সেই কালো টাকা, দুর্নীতির টাকা। সেই দুর্নীতির টাকা এক ফেস্টুন লাগাচ্ছে। তৃণমূলের একটার পর একটা নেতা জেলে যাচ্ছে। বলছিল ছাত্র নেতার কথা। ছাত্র নেতা ছোটবেলা থেকে এই শিখছে চুরি করে বড় হওয়া। কলেজে কি হয়, কলেজে যাবে, আপনার ছেলে বা মেয়েটা যদি পড়াশোনায় ভালো হয়, ভালো নাম্বার পেয়ে থাকে, আপনার ছেলে বা মেয়েটার নাম্বার থেকে ভর্তি হয় না। বলবে 50,000 দাও ইংরাজি অনার্স, 70,000 দাও অঙ্ক অনার্স, 30,000 দাও ইতিহাস অনার্স। মানে মনে হচ্ছে যেন আপনি মুদিখানার দোকান বা চপের দোকান বা শাড়ির দোকানে এসছেন। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে কোন জায়গায় নিয়ে চলে গেছে তৃণমূল। এরা আবার বলছে আমরা বিজেপির হাত থেকে দেশকে বাঁচাবো। কিভাবে বাঁচাবো? এই মমতা ব্যানার্জি, সেই মমতা ব্যানার্জি, যেটা অনেকেই হয়তো জানেন না, যারা নতুন আমাদের বয়সী। এই মমতা ব্যানার্জি সেই মমতা ব্যানার্জি যিনি পশ্চিমবাংলায় বিজেপিকে টেনে এনেছে। এই মমতা ব্যানার্জি সেই মমতা ব্যানার্জি যিনি দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন বিজেপি সরকারের। এই মমতা ব্যানার্জির দলে 3 জন প্রার্থী হয়েছে। আপনাদের জেলার বিশ্বজিৎ দাস বনগাঁয়, মুকুটমণি অধিকারী রানাঘাটে, ওদিকে রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী। এই 3 জন বিজেপির বিধায়ক। মানুষ ভোট দিল বিজেপিকে তৃণমূলের বিরুদ্ধে, সে চলে গেল তৃণমূলে। কোথাও মানুষ ভোট দিল
তৃণমূলকে বিজেপির বিরুদ্ধে, সে চলে গেল বিজেপিতে। তাই বিজেপি তৃণমূল আসলে তাল গোল পাকিয়ে আমার আপনার জীবন জীবিকার কথা, রুজি রুটির কথা, কাজের কথা, কর্মসংস্থানের কথা এগুলোকে সরিয়ে দিচ্ছে। কি হচ্ছে সন্দেশখালীতে আমরা দেখছি না, রাত্রিবেলা পার্টি অফিসের মহিলাদেরকে পিঠে খেতে রাখতো, এখন আবার বলছে না বিজেপি ষড়যন্ত্র করছে। আরে কে বিজেপি, কোথাকার বিজেপি? ওখানে আমাদের নেতা নিরাপদ সরকার 2012-2013 সালে বিধানসভা অভ্যন্তরে বলেছিলেন যে এখানে মহিলাদের উপর নির্যাতন হচ্ছে। সে সময় বিধানসভায় ওনার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে সন্দেশখালীর যে আন্দোলন, যে লড়াই, এ লড়াই সারা বাংলার মানুষ, সারা দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ দেখছে যে সন্দেশখালীতে মহিলাদেরকে কিভাবে নির্যাতন করেছে তৃণমূল। 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে সে নির্যাতনকে বন্ধ করে দেওয়া যায়? 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে বেকার যুবকদের, ছেলেদের, তার মাদেরকে 1000 টাকা দিয়ে দিলাম আর তাদের চাকরিটা নিয়ে নিলাম, এটা কোনোদিন কোনো সমাধান হতে পারে? আমরা বলছি সুজন চক্রবর্তী জিততে পারলে, ইন্ডিয়া সরকার তৈরি হতে পারলে, কংগ্রেস এবং বাংলাদেশ সরকার তৈরি হতে পারলে 1000কে দরকার পড়লে 2000 করে দেওয়া হবে। যেই মহিলারা তৃণমূলের মিটিং মিছিলে যায় না বলে তার লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢোকে না, যে মহিলারা রাজনীতির সঙ্গে থাকে না, তাদের কাছেও লক্ষ্মীর ভান্ডার পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে এই বামপন্থী। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় দাঁড়িয়ে রয়েছে আমরা, যে সময় আমাদেরকে ঠিক করতে হবে আমরা কার পক্ষে যাব। আমরা এমন কোন পক্ষে যাব যেই পক্ষ আমাদের সমাজ, আমাদের দেশকে পিছিয়ে দেবে, নাকি আমরা এমন কোন পক্ষের সঙ্গে যাব যেই পক্ষকে আমরা 34 বছর দেখেছি, যেই পক্ষকে আমরা দেখেছি কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে কিভাবে মানুষের জন্য উন্নয়ন করতে হয় তার রূপরেখা তৈরি করেছিল ইউপিএ 1 সরকার। আমরা দেখেছি কিভাবে বছর বছর এসএসসি, টেট, পিএসসির মাধ্যমে নিয়োগ। আমরা দেখেছি একাধিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় রাজ্যের বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে। যার ছেলেটা বা মেয়েটা হয়তো, যার বাবা তৃণমূল বিজেপি করে, আমাদের রাজনীতির পক্ষে নয়, সেই ঘরের ছেলে মেয়েটার চাকরির জন্য লড়াই করছি আমরা, তাদের কর্মসংস্থানের জন্য লড়াই করছি আমরা। তাই আমরা যে সকল মানুষ অতীতে আমাদেরকে নির্বাচনে সমর্থন করেননি, আমাদেরকে ভোট দেননি, কোনো কারণে আমাদেরকে পছন্দ করেননি, সেই সকল মানুষের কাছেও আমরা আহ্বান জানাবো যে এ লড়াই ভারতবর্ষকে বাঁচানোর লড়াই, এ লড়াই ইন্ডিয়া সরকার তৈরির লড়াই, এ লড়াই বিজেপিকে হারানোর লড়াই, এ লড়াই 26 তৃণমূলকে এ রাজ্য থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা সিগন্যাল দেওয়ার লড়াই। তাই আগামী দিনে সুজন চক্রবর্তীকে কাটকে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে সংসদ হিসেবে লোকসভার অভ্যন্তরে পাঠিয়ে আমার আপনার ঘরের ছেলে মেয়েদের ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করুন। এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করবো। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।